হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা শুরু করব সার্কুলেটরি সিস্টেম বা পরিবহন তন্ত্র। এবং পরিবহন তন্ত্রের মধ্যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা রক্ত বা ব্লাড, তো সেটা রিলেটেড আজকে আমরা টপিক ডিসকাস করব। এবং নেক্সট পার্টও আসবে একটা ব্লাডের, একটা পার্টে করতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি রক্ত পার্টটাকেই দুটো পার্টে আমি করেছি। তারপর আমরা হার্ট পড়বো, তাহলে আমাদের সার্কুলেটরি সিস্টেম বা পরিবহন তন্ত্র পুরো কমপ্লিট হয়ে যাবে। তো অনেক দিন থেকেই ভিডিও আসছিল না, কারণ আমার ভোটের ডিউটি ছিল, তো সেই কারণে আমি বিজি ছিলাম। সেই কারণে আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারিনি, তো সরি ফর দ্যাট। আর এখন থেকে আবার নিয়মিত ভিডিওস তোমাদের জন্য আসতে থাকবে। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে বলে রাখি, পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা টেলিগ্রাম চ্যানেল এখনও পর্যন্ত জয়েন করোনি তাদেরকে বলবো জয়েন করে নিও। আর যারা জয়েন করেছো তারা তো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও। আর কেউ চাইলে নোটও বানাতে পারো, নোট বানালে সব থেকে ভালো। আর কেউ যদি চাও যে নোট বানাতে চাইছো না, তাহলে পিডিএফটা নিয়ে নিতে পারো। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্তের আগে আমরা যেটা জিনিসটা জানবো সেটা হচ্ছে পরিবহন তন্ত্র। এই পরিবহন তন্ত্রর ব্যাপারে কে বলেছিল? তো এটা জিকেতে বা স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন ভাবতে পারো। তো পরিবহন তন্ত্র সম্পর্কে যে বলে সেটা হচ্ছে উইলিয়াম হার্ভে, নামটা মনে রাখবে, উইলিয়াম হার্ভে পরিবহন তন্ত্র সম্পর্কে ডেফিনেশন দেন বা পরিবহন তন্ত্র সম্পর্কে বলেন। এবার চলে আসবো আমরা রক্ত। তো রক্ত হচ্ছে একটা প্রাকৃতিক কোলাইড মানে কি? কোলাইড মানে হচ্ছে এমন একটা পদার্থ যেটা হালকা জলীয় বা তার মধ্যে দানাদার পদার্থও আছে। মানে ছাঁকনি দিয়ে ছাঁকলে পুরোটা মানে ছেঁকে বেরিয়ে যাবে না, কিছুটা ছাঁকনির মধ্যেও পড়ে থাকবে। তো সেই টাইপসের পদার্থগুলোকে বলে কোলাইড। তো ন্যাচুরাল কোলাইড বা প্রাকৃতিক কোলাইড, তো মনে রাখতে পারো, এটা ওয়ান টাইপের তোমার প্রশ্ন আসতেই পারে। নেক্সট, এটা হচ্ছে যে রক্ত কী ধরনের? রক্ত কি কোনো কোষ? রক্ত কোনো কোষ নয়, রক্ত হচ্ছে টিস্যু বা কলা। কী ধরনের কলা? সংযোজী কলা। সংযোজী কলা মানে যে সংযোগ স্থাপন করে, যাকে আমরা কানেকটিভ টিস্যুও বলে থাকি। তো একে আমরা কানেকটিভ টিস্যুও বলতে পারি, কারণ রক্ত সংযোগ করছে, বিভিন্ন অঙ্গের মাধ্যমে সংযোগ স্থাপন করছে রক্ত। তো সেই কারণে হচ্ছে রক্ত সংযোজী কলা বা কানেকটিভ টিস্যু নামে রক্তকে বলা যায়। এবার হচ্ছে রক্তের কিছু ইনফরমেশান যেগুলো ইম্পর্টেন্ট। রক্তের পিএইচ কত? তো রক্তের পিএইচ হচ্ছে 7.4, মানে সামান্য ক্ষারীয়। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। যদি 7 হতো তাহলে প্রশম, যেমন জলের পিএইচ হচ্ছে 7, জল না ক্ষারীয় না আম্লিক। 7-এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা ক্ষারীয় হয়, আর 7-এর থেকে কম হলে সেটা হয়ে যায় আম্লিক। তো রক্ত এখানে যেহেতু 7-এর থেকে বেশি, তার মানে রক্ত হচ্ছে ক্ষারীয় পদার্থ। এবার দেখো রক্তের পরিমাণ কতটা থাকে। রক্তের পরিমাণ দু ধরনের মানুষের ক্ষেত্রে দু রকম থাকে। যেমন মেলের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে রক্ত থাকে 5.5 লিটার, অ্যাপ্রক্সিমেটলি 5.5 লিটার থাকে। আর মহিলার ক্ষেত্রে, এগুলো মনে রাখবে, এগুলো তোমাদের প্রশ্ন দেয়, মহিলার ক্ষেত্রে থাকে 5 লিটার। মহিলার ক্ষেত্রে রক্ত কম থাকে। তার কারণ হচ্ছে, মহিলার ক্ষেত্রে রক্ত কম থাকার কারণ হচ্ছে হিমোগ্লোবিন কম থাকে, তাই হিমোগ্লোবিন কম থাকে। তো মহিলার ক্ষেত্রে রক্ত কম থাকে কারণ মহিলার ক্ষেত্রে হিমোগ্লোবিন কম থাকে। এবার হিমোগ্লোবিন মানেই আমরা জানি হচ্ছে আয়রন বা লোহা। হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? লোহা বা এফি বা আয়রন, যা খুশি বলো। আর এটা আমাদেরকে কি দেয়? আমাদেরকে শক্তি প্রদান করে বা এনার্জি দেয় বা স্ট্রং হতে হেল্প করে। তো সেই কারণে পুরুষদের তুলনায় মহিলারা একটু কম স্ট্রং হয়। সেই কারণে দেখবে যে তোমাদের ডব্লিউবিপির এক্সামে যখন পিএমটি পিইটি টেস্ট হয়, তখন ছেলেদের একরকম থাকে যে 3.5 মিনিটে বা 3 মিনিটে 800 মিটার দৌড়তে হবে, আর মেয়েদের ক্ষেত্রে 2 মিনিটে মাত্র 400 মিটার দৌড়তে হবে। তো সেই ডিফারেন্সটা করাই হয়েছে বায়োলজির ওপর বেস করে, কারণ মেয়েদের শরীরে যেহেতু হিমোগ্লোবিন কম থাকে, সেই কারণে শক্তিও কম থাকে। তো সেই কারণে বিভিন্ন ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রেও মেয়েদেরকে অনেকটা ছাড় দেওয়া হয়।
তো এটাই হচ্ছে বেসিক রিজন, বায়োলজিক্যাল রিজন। তো আমরা যেগুলো পড়লাম সেটা হচ্ছে প্রাকৃতিক কোলাইট, কলা বা সংযোজী কলা কানেকটিভ টিস্যু, রক্ত হচ্ছে এক প্রকারের কানেকটিভ টিস্যু, রক্তের পিএইচ হচ্ছে তোমার 7.4 মানে রক্ত ক্ষারীয়, পুরুষদের 5.5 লিটার রক্ত থাকে আর মহিলার ক্ষেত্রে 5 লিটার রক্ত থাকে, কারণ মহিলার ক্ষেত্রে হিমোগ্লোবিন কম থাকে। এবার নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রক্তের ব্যাপারে পড়ে নেব, সেটা হচ্ছে রক্ত তৈরি কোথায় হয়। রক্ত কোথায় তৈরি হয়? রক্ত দুটো জায়গাতে তৈরি হয়। একটা প্রথমে দেখো লিভারে তৈরি হয়, লিভারে, কিন্তু লিভারে কাদের ক্ষেত্রে তৈরি হয়? আর একটা তৈরি হয় বোন ম্যারোতে, বা যাকে আই থিঙ্ক অস্থিমজ্জা বলে, বোন ম্যারো, মোস্ট প্রবাবলি বাংলাতে একে অস্থিমজ্জা বলে। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি এক্স্যাক্টলি টার্মটা ভুলে গেছি। তো লিভারে কখন তৈরি হয়? যখন আমরা মানুষ ভ্রূণ অবস্থায় থাকি, মানে মায়ের পেটে যখন থাকি তখন আমাদের রক্ত তৈরি হয়। রক্ত আমি এখানে লিখে দিই, রক্ত তৈরি হয় লিভারে। আর যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই, বা অ্যাডাল্ট বা জন্মানোর পর, বা তোমরা বলতে পারো যে ভূমিষ্ঠ হওয়ার পর, আমরা যখন আমাদের যখন রক্ত তৈরি হয় সেটা হচ্ছে অস্থিমজ্জা বা বোন ম্যারোতে আমাদের রক্ত তৈরি হয়। তো এটা ডিফারেন্সটা মনে রাখবে যে ভ্রূণ অবস্থায় লিভারে রক্ত তৈরি হয় বা যকৃতে, এটাকে আমরা বাংলাতে যকৃত বলি, আর অ্যাডাল্ট অবস্থায় হচ্ছে বোন ম্যারো বা অস্থিমজ্জাতে তৈরি হয়। এবার রক্ত সঞ্চয় কোথায় হয়? নেক্সট টপিক হচ্ছে রক্ত সঞ্চয়। রক্ত সঞ্চয়, তো রক্ত সঞ্চয় কোথায় হয়? রক্ত সঞ্চয় হয় স্প্লিন বা প্লিহাতে, প্লিহা বা স্প্লিন। আমাদের পেটের ডান দিকে স্প্লিন বা প্লিহা থাকে, সেখানে রক্ত এসে জমা হয়। এই কারণে স্প্লিন বা প্লিহাকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক, বা আমরা বলে থাকি কবরস্থান, রক্তের কবরস্থান, রক্তের কবরস্থান। তো যে কোনো একটা বলে থাকি, ব্লাড ব্যাঙ্কও বলে থাকি বা রক্তের কবরস্থানও বলে থাকি। এবার নেক্সট হচ্ছে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল মানে হচ্ছে একটা চ্যাটচেটে টাইপসের পদার্থ বা তেল জাতীয় বা ফ্যাট জাতীয় পদার্থ, যেটা আমাদের রক্তের মধ্যে বেশি বেড়ে গেলে আমাদের হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে। তো এটা হচ্ছে দেখো রক্তের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কোলেস্টেরল, বাংলাতেই লিখছি আমি যাতে বুঝতে কারোর সমস্যা না হয়। কোলেস্টেরল, তো কোলেস্টেরল কতটা থাকে? 200 গ্রাম পার ডেসিলিটার। তো পার ডেসিলিটার, 1 ডেসিলিটার রক্তে 200 গ্রাম তোমার কোলেস্টেরল থাকে, তো এটা মনে রাখবে। এবার নেক্সট হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকে সেটাও তোমাদেরকে মনে রাখতে হবে। তো হিমোগ্লোবিন কত থাকে? হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিন দেখো পুরুষদের ক্ষেত্রে আলাদা থাকবে, মহিলাদের ক্ষেত্রে আলাদা থাকবে, কারণ তোমাদেরকে বললাম যে পুরুষদের আর মহিলাদের মধ্যে রক্তের পার্থক্য থাকে, পুরুষ আর মহিলা। তো পুরুষদের মধ্যে হিমোগ্লোবিন থাকে 14 গ্রাম পার ডেসিলিটার, আর মহিলাদের মধ্যে থাকে 13 গ্রাম পার ডেসিলিটার। মহিলাদের ক্ষেত্রে অবভিয়াসলি কম থাকবে। এই ফ্যাক্টটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন দেয়। আর হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, আর হিমোগ্লোবিন হচ্ছে রক্তের লাল রঙের জন্য দায়ী। তো হিমোগ্লোবিন এখানে লাল রং প্রোভাইড করে, লাল রং প্রোভাইড করে, এটাও মনে রাখবে, এটা দিয়েও প্রশ্ন আসে ডিরেক্টলি। এবার দেখো তোমাদের হচ্ছে রক্তের কাজ সম্পর্কে জেনে রাখা উচিত। তো রক্তের কাজ, রক্তের কাজ কি কি কাজ রক্ত করে? রক্তের মেন কাজ হচ্ছে তোমার আমাদের শরীরকে বা আমাদের বডির যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে কন্ট্রোল করা, বা তাপমাত্রাকে বাংলাতে বললে যেটা বলবো, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। কারণ দেখো বাইরের টেম্পারেচার যতই কম থাকুক, আমাদের বডির টেম্পারেচার কিন্তু ফিক্স থাকে, তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে আমাদের হেল্প করে। আর যেটা হেল্প করে, বিভিন্ন পোষক পদার্থ বা আমাদের যে নিউট্রিয়েন্টস, ভিটামিনস, প্রোটিনস বা তোমার কার্বোহাইড্রেট, তো এই সমস্ত পোষক পদার্থ পরিবহন করে। আর কি পরিবহন করে? গ্যাসীয় পদার্থও পরিবহন করে, যেমন হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আর কি পরিবহন করে?
আর হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক পদার্থও পরিবহন করে, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া। তো এই টাইপসের ক্ষতিকারক পদার্থ পরিবহন করে, ক্ষতিকারক পদার্থ পরিবহন করে। তো রক্তের কাজ কি? মেন কাজ হচ্ছে ইম্পর্টেন্ট কাজ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, পোষক পদার্থ পরিবহন করে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন করে। যে রক্তের অনেকগুলো শিরা দেখবে যে নীল কালারের হয়, কিছু কিছু শিরা দেখবে রেড কালারের হয়। তো যেগুলো রেড কালারের শিরা তার মধ্যে হচ্ছে অক্সিজেনযুক্ত ব্লাড থাকে, আর যেগুলো ব্লু কালার টাইপসের বা গ্রিনিশ টাইপসের শিরাগুলো দেখা যায় সেগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড থাকে। তো অক্সিজেনও ব্লাড পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইডও ব্লাড পরিবহন করে। আর এছাড়া ক্ষতিকারক পদার্থ পরিবহন করে, সেগুলোকে আমাদের রেচনতন্ত্রের মধ্যে নিয়ে যায় ব্লাড, এবং রেচনতন্ত্রের মাধ্যমে সেগুলো আমাদের বডি থেকে বাইরে বেরিয়ে যায়। এবার নেক্সট চলে আসবো যে ব্লাডের মধ্যে কি কি পদার্থ দেখতে পাওয়া যায়। ব্লাড বা রক্তের মধ্যে কি কি টাইপসের পদার্থ দেখতে পাওয়া যায়। তো ব্লাডের মধ্যে সব যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্লাজমা। আর যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কর্পাসল। তো প্লাজমা বা কর্পাসল ব্লাডের মধ্যে দেখতে পাওয়া যায়। প্লাজমা থাকে 60% আর কর্পাসল থাকে 40%। আর এই প্লাজমা যেটা, সেই প্লাজমাটা হচ্ছে একটু জলীয় জাতীয় বা লিকুইড পদার্থ, লিকুইড বা জলীয় বা জল জাতীয় পদার্থ। আর এটা হচ্ছে দানা দানা পদার্থ। এই প্লাজমার মধ্যে দুটো প্রোটিন থাকে, সেই প্রোটিনের নামগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রোটিন হচ্ছে ফ্রাইবিনোজেন। আর নেক্সট ইম্পর্টেন্ট প্রোটিন হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে ফ্রাইবিনোজেন আর প্রোথ্রম্বিন দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ফ্রাইবিনোজেন থাকে আর নেক্সট থাকে প্রোথ্রম্বিন এবং ফ্রাইবিনোজেন। এই যে ফ্রাইবিনোজেন প্রোটিনটা, এই প্রোটিনটা হচ্ছে রক্তকে ডেন্স হতে সাহায্য করে, মানে রক্তের গাঢ়ত্ব প্রদান করে। গাঢ়ত্ব বানান কি? গাঢ়ত্ব প্রদান করে, আই থিঙ্ক বানান ঠিক লিখলাম, প্রদান করে। ফ্রাইবিনোজেন রক্তে গাঢ়ত্ব প্রদান করে। আর প্রোথ্রম্বিনের কাজ আমরা নেক্সট যে সেই ভিডিওতে আমরা পড়বো, এই ভিডিওতে কভার করব না। শুধু মনে রাখো প্লাজমার মধ্যে দুটো প্রোটিন থাকে, ফ্রাইবিনোজেন আর প্রোথ্রম্বিন। আর কর্পাসলের মধ্যে হচ্ছে তোমার তিনটে নাম তোমাকে মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? আরবিসি, তারপর হচ্ছে ডব্লিউবিসি, তারপর হচ্ছে তোমার প্ল্যাটিলেটস। কি কি বললাম? কর্পাসলের মধ্যে কি কি? আরবিসি, ডব্লিউবিসি এবং প্ল্যাটিলেটস। এর মধ্যে দেখো আরবিসি তোমার 90%-এর মতো থাকে। তো আরবিসির সংখ্যা তোমার এখানে কত থাকে আমি লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আরবিসি থাকে টোটাল 50 লাখ আরবিসি থাকে। আর আরবিসি 120 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর এখানে ডব্লিউবিসি কতদিন পর্যন্ত থাকে? ডব্লিউবিসি থাকে 4 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর ডব্লিউবিসির সংখ্যা হচ্ছে 10,000। 10K লিখে রাখি, K মানে 1000, তোমরা সবাই জানো। আর প্ল্যাটিলেটস থাকে 2 লাখ। তাহলে বুঝতেই পারছো আরবিসি সব থেকে বেশি পার্সেন্টেজ নিয়ে আসে, মানে মোস্ট কেসেস আরবিসি 95% মতো ব্লাডের মধ্যে কর্পাসলের মধ্যে দখল করে থাকে, 95%। এবার চলে আসবো, আমি প্রত্যেকটা সেপারেটলি ডিসকাস করব এবং প্রত্যেকটা থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি ডিসকাস করব। তো ফার্স্টেই চলে আসি আরবিসি। তো আরবিসির যে রাসায়নিক নাম বা বিজ্ঞানসম্মত নাম, তো সেটা হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট নামটা মনে রাখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমি ইংলিশেও লিখে দিচ্ছি, এরিথ্রোসাইট, এটা মনে রাখবে, CYT, এরিথ্রোসাইট। আর নেক্সট যে পয়েন্টগুলো মনে রাখবে সেটা হচ্ছে তোমার এটা দেখতে কীরকম হয়। দেখতে হয় রাউন্ড শেপ বা গোলাকৃতি,
গোল আকারের দেখতে হয়। আর টোটাল বেঁচে থাকে কতদিন? 120 ডে হচ্ছে লাইফ, মানে 120 দিন বেঁচে থাকতে পারে। আর একটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে আরবিসির মধ্যে কোনো লাইসোজোম নেই। লাইসোজোম থাকে না। এবার লাইসোজোমই যদি না থাকে তাহলে তো লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বলতাম। লাইসোজোম নিজেই যে কোষে থাকে সেই কোষকেই মেরে ফেলে। তো সেই কারণে লাইসোজোম যেহেতু আরবিসিতে থাকে না, তো আরবিসি নিজে মরতে পারে না। তো আরবিসি 120 দিন যখন লাইফ তার কেটে যায় তারপর সে স্প্লিনে যায় এবং স্প্লিনে গিয়ে মারা যায়। তো আরবিসি কোথায় গিয়ে মারা যায়? আরবিসি মারা যায় স্প্লিন বা প্লিহাতে। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস। নেক্সট মনে রাখবে, যদি অল্টিটিউড বাড়ে বা উচ্চতা বৃদ্ধি পেলে আরবিসির সংখ্যাও বৃদ্ধি পেয়ে যায়, আরবিসি বেড়ে যায়। এটা মনে রাখতে বলছি কারণ এখান থেকে ডিরেক্ট প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে। বেড়ে যায়, তো মনে রাখবে উচ্চতা বৃদ্ধি পেলে আরবিসি বেড়ে যায়। এবার নেক্সট হচ্ছে আর একটা জিনিস, আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। বাংলাতেই লিখি, নিউক্লিয়াস থাকে না। আর নিউক্লিয়াস থাকে না মানে আমরা আরবিসি থেকে নিশ্চয়ই ডিএনএকে টেস্ট করতে পারবো না। নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ থাকে, তো নিউক্লিয়াস যেহেতু থাকে না, তো আমরা আরবিসি যদি পেয়ে যাই, কারোর আরবিসি যদি আমরা বের করে নিতে পারি, কিন্তু সেখান থেকে আমরা ডিএনএ পাবো না। তো সেই কারণে আরবিসি থেকে আমরা ডিএনএ টেস্ট করতে পারবো না, ডিএনএ টেস্ট করা যাবে না। তো এটাও মনে রাখবে। আর নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে, আমি একটু এটাকে স্লাইটলি ছোট করে দিচ্ছি যাতে আরও কিছু অ্যাড করাতে পারি। এবার নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তো আরবিসিতে হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে আরবিসিতে। তো আরবিসিতে থাকে হিমোগ্লোবিন। সেই কারণে আরবিসির রং কী হয়ে যায়? আরবিসির রং হয়ে যায় লাল। তো লাল রং হয়ে যায় হিমোগ্লোবিনের কারণে। আর হিমোগ্লোবিনের কারণে লাল রং কেন আসে? কারণ হিমোগ্লোবিনে লোহা থাকে বা আয়রন থাকে বা লোহা থাকে, বা যাকে আমরা এফিও বলে থাকি। তো সেই কারণে হচ্ছে আরবিসির কালার রেড হয়। এবার যদি কারোর মধ্যে আরবিসি কমে যায় বা হিমোগ্লোবিন কমে যায় তাহলে সেই রোগটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। হিমোগ্লোবিন কমে গেলে অ্যানিমিয়া রোগ হয়। তো অ্যানিমিয়া রোগটা মেনলি মেয়েদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, কারণ মেয়েদের হিমোগ্লোবিন এমনিই কম থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন বা এই সমস্ত কিছুর অভাবের জন্য হিমোগ্লোবিন কমে যায়, তো অ্যানিমিয়া রোগ হয়। সেই কারণে মেয়েদের বেশি অ্যানিমিয়া রোগ হয়। তো আমি আবার রিভাইজ করিয়ে দিচ্ছি, আরবিসির রাসায়নিক নাম বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এরিথ্রোসাইট। আরবিসি গোলাকৃতির হয়, 120 দিন টোটাল লাইফ টাইম। আরবিসির মধ্যে লাইসোজোম থাকে না, তো সেই কারণে আরবিসি যেখানে সেখানে মারা যেতে পারে না, নাহলে ডেড বডি ওখানেই পড়ে থাকবে আর আশেপাশের সমস্ত কোষগুলোকেও নষ্ট করে ফেলবে। তো সেই কারণে আরবিসি আগে স্প্লিনে আসে বা প্লিহাতে আসার পর মারা যায়। তো সেই কারণে গ্রেভিয়ার্ডটা বলা হয় মেনলি। আর হচ্ছে টোটাল আরবিসি এখানে 95% থাকে, এটাও জেনে রাখো। আর হচ্ছে নিউক্লিয়াস থাকে না, সেই কারণে আরবিসি দিয়ে আমি ডিএনএ টেস্ট করতে পারবো না। আর হিমোগ্লোবিন থাকে আরবিসিতে, সেই কারণে আরবিসির কালার হচ্ছে লাল, যেটা রক্তকেও প্রোভাইড করে লাল রং। আর এর মধ্যে লোহা থাকে যেটা আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। আর হিমোগ্লোবিন কমে গেলে কী রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়। জাস্ট আরবিসি থেকে এতটুকু পড়লেই চলবে। এবার নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডব্লিউবিসি বা হচ্ছে হোয়াইট। আচ্ছা, এটা ফুল ফর্মও লিখে দিই, রেড। এটার ফুল ফর্ম হচ্ছে, মাঝে মাঝে দিতে পারে, রেড ব্লাড কর্পাসলস। আরবিসির পুরো নাম কি? রেড ব্লাড কর্পাসলস, এটা মনে রাখবে। আর ডব্লিউবিসির পুরো নাম কি? হোয়াইট ব্লাড কর্পাসল।
তো এটা থেকেই বুঝতে পারছো যে রং কি হয়, সাদা রঙের হয়। আর রং যেহেতু সাদা রঙের হয় তার মানে এর মধ্যে কি থাকে না, হিমোগ্লোবিন থাকে না। তো হিমোগ্লোবিন থাকে না। এবার নেক্সট দেখো, হিমোগ্লোবিন যেহেতু থাকে না তো এই কারণে এর রং সাদা রঙের হয়। আর একটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে, যেমন আরবিসির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আরবিসি হচ্ছে গোলাকৃতি হয়, কিন্তু এটা গোলাকৃতি হয় না, ইররেগুলার সাইজ, মানে যেরকম পারে সাইজ হয়ে যায়। তো কোনো সাইজ নির্দিষ্ট আকৃতি থাকে না, নির্দিষ্ট আকৃতি নেই, যে কোনো ধরনের সাইজ হতে পারে। আর এর মধ্যে নিউক্লিয়াস থাকে, তো নিউক্লিয়াস যেহেতু থাকে তার মানে এখান থেকে আমি ডিএনএ টেস্ট করতে পারবো, ডিএনএ টেস্ট করা যাবে। তো এটা মনে রাখবে যে আমরা যদি কারোর ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস পেয়ে যাই, তাহলে সেখান থেকে আমরা নিউক্লিয়াস থাকে যেহেতু তার মধ্যে, তো সেখান থেকে আমরা ডিএনএ টেস্ট করতে পারবো। এবার নেক্সট হচ্ছে ডব্লিউবিসির কাজ কি। ডব্লিউবিসির কাজ হচ্ছে আমাদেরকে প্রোটেকশন দেওয়া বা ক্ষতিকারক বা বাইরের আউটসাইডার্সদের থেকে বা এলিয়েন্সদের থেকে আমাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে ডব্লিউবিসির কাজ। তার মানে রক্ষা করা বাইরের ক্ষতিকারক পদার্থ বা যে কোনো মানে জীব থেকে রক্ষা করা হচ্ছে আর ডব্লিউবিসির কাজ। তো এই যে রক্ষা করার জন্য ডব্লিউবিসির মধ্যে অনেকগুলো অংশ থাকে। ডব্লিউবিসি অনেকগুলো প্রকারের হয়, প্রত্যেকটা প্রকারের একটা করে কাজ থাকে। তো আমি সবগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু তার মধ্যে 3টে ইম্পর্টেন্ট, তো সেই 3টে তোমাকে মনে রাখতে হবে। তো ডব্লিউবিসির প্রকার কি কি হয়, প্রথম প্রকারটা হচ্ছে অ্যান্টিবডি। নেক্সট এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার লিম্ফোসাইট, এই নামগুলো মনে রাখবে, ইম্পর্ট্যান্ট। আর 3 নম্বর হচ্ছে মোনোসাইট, এই 3টে ইম্পর্ট্যান্ট, বাকিগুলো অত ইম্পর্ট্যান্ট না। তারপর হচ্ছে 4 নম্বর নিউট্রোফিল। 5 নম্বর হচ্ছে ইসনোফিল। আর 6 নম্বর হচ্ছে বেসোফিল। তো কি বললাম, টোটাল 6টা প্রকারের হয়, অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মোনোসাইট, বেসোফিল, নিউট্রোফিল, ইসনোফিল। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যান্টিবডি, সেকেন্ড হচ্ছে লিম্ফোসাইট আর মোনোসাইট। অ্যান্টিবডি কী করে, অ্যান্টিবডি ইনফরমেশান দেয়, অ্যান্টিবডি লিম্ফোসাইটকে ইনফরমেশান দেয় যে বাইরে থেকে কোনো ক্ষতিকারক পদার্থ বা জীব শরীরের মধ্যে প্রবেশ করেছে। এবার লিম্ফোসাইটের মধ্যে মেনলি কোন সেল, টি টাইপ অফ যে সেল, সেই টি লিম্ফোসাইট ক্ষতিকারক পদার্থের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। তো এটা তোমরা মনে রাখবে যে লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট আমাদের ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা পেতে সাহায্য করে। এবার নেক্সট আমি চলে আসব, আচ্ছা রিভিশন করিয়ে দিই। ডব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, হিমোগ্লোবিন থাকে না, তো সেই কারণে বর্ণহীন হয় বা সাদা রঙের হয় বলতে পারো। আর নির্দিষ্ট কোনো আকৃতি নেই, নিউক্লিয়াস থাকে তাই ডিএনএ টেস্ট করা যায়, বাইরে থেকে ক্ষতিকারক পদার্থ থেকে আমাদের রক্ষা করে। আর অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মোনোসাইট, এই নাম 3টে মনে রাখবে। এটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস বা হচ্ছে তোমার ডব্লিউবিসির হচ্ছে 3 ধরনের প্রকার। আচ্ছা এর বিজ্ঞানসম্মত নামটা বলে দিই, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লিউকোসাইট। তো এই নামটাও মনে রাখবে, লিউকোসাইট। এবার নেক্সট আমরা চলে আসবো প্ল্যাটিলেটস, নেক্সট এবং আজকের লাস্ট পার্ট প্ল্যাটিলেটস। ইংলিশেও লিখে দিই প্ল্যাটিলেটস। তো এই যে প্লেটিলেটস, এই প্লেটিলেটসের মধ্যেও কোনো নিউক্লিয়াস থাকে না। আর প্লেটিলেটসের রাসায়নিক নামটা বলে দিই, রাসায়নিক নাম হচ্ছে থ্রম্বোসাইট।
থ্রম্বোসাইট, আমি ইংলিশেও লিখে দিচ্ছি, থ্রম্বোসিওয়াইটিই, থ্রম্বোসাইট, নামটা মনে রাখবে, থ্রম্বোসাইট। আর এখানে হচ্ছে তোমার টোটাল 2 লাখ মতো প্ল্যাটিলেটস থাকে। আর প্ল্যাটিলেটসের যে লাইফ টাইম সেটা হচ্ছে 7 দিন লাইফ থাকে। এখানে আমি লিম্ফোসাইটের আই থিঙ্ক এখানে কতদিন থাকে, এখানে 4 দিন লাইফ থাকে, 4 ডে লাইফ, এটাও লিখে নেয়, 4 ডে পর WBC মারা যায়। আর এখানে হচ্ছে 7 দিন বেঁচে থাকে, তো 7 দিন এটা মনে রাখবে। আর নেক্সট হচ্ছে সাইজ কীরকম হয়। সাইজ এরও অতটা নির্দিষ্ট আকার থাকে না, কিন্তু কিছুটা উত্তল লেন্সের মতো, দেখতে, লেন্সের মতো, জাস্ট এটুকু মনে রাখবে। আর নেক্সট হচ্ছে কোনো নিউক্লিয়াস থাকে না, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, তো এখান থেকেও আমি DNA টেস্ট করতে পারবো না, কোনো নিউক্লিয়াস থাকে না। তো কোনো নিউক্লিয়াস যেহেতু থাকে না, তো আমি এখান থেকে কোনো DNA টেস্ট করতে পারবো না। আর প্লেটিলেটস কী করে, প্লেটিলেটস আমাদেরকে এনার্জি বা শক্তি প্রদান করে, আমাদেরকে প্রদান করে। প্লেগ নামে যে রোগটা হয়, ইঁদুর যে প্লেগ রোগ ছড়ায়, সেই প্লেগ রোগে কী হয়, প্লেটিলেটসগুলো নষ্ট হয়ে যায়, মানে প্লেটিলেটসের পরিমাণ প্রচুর পরিমাণে কমে যায়, তো সেই কারণে আমাদের এনার্জি বা শক্তি সেই সময় প্লেগ হলে কমে যায়, তো এটা মনে রাখতে পারো। আর একবার রিভাইজ করে নিই, প্লেটিলেটস হচ্ছে থ্রম্বোসাইট, রাসায়নিক নাম। 2 লাখ মতো প্লেটিলেটস থাকে কর্পাসলের মধ্যে, 7 দিন হচ্ছে লাইফ টোটাল। আর সাইজ উত্তল লেন্সের মতো, কোনো নিউক্লিয়াস থাকে না, মানে নো ডিএনএ টেস্ট ক্যান বি পারফর্মড। আর এখানে হচ্ছে এনার্জি বা শক্তি আমাদের প্রদান করে। তো এই যে যতটুকু পড়ালাম ব্লাড সম্পর্কে, এখান থেকেই মেনলি তোমাদের প্রশ্ন আসবে। আর নেক্সট ডে যেটা পড়াবো সেটা হচ্ছে ব্লাড গ্রুপ সম্পর্কে পড়াবো, এবং ব্লাড ক্লটিং সম্পর্কে, মানে রক্ত যে জমাট বেঁধে যায় সেটা কিভাবে জমাট বাঁধে, কোন কোন প্রোটিন এর জন্য দায়ী, বা কোনো ভিটামিন এতে কোনো কাজে লাগে কিনা, তো সেই রিলেটেড আমরা পুরোটা কভার করে নেব। আর এক্সাম পার্সপেক্টিভ অনুযায়ী করব। তো এইভাবে আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।